আপনি বললেন সমকালীন সাহিত্য ভাবনা, তার মধ্যে একটা কিন্তু ভাবনার কথা আছে। সাহিত্য মানে কোন সাহিত্য? ধরেন অনেক সাহিত্য আছে, দুরকম কথা আমাদের কাছে মনে হয়। আমরা একটা কথা শুনি, বাংলা সাহিত্য। এখন বাংলা সাহিত্য জিনিস হচ্ছে কোনো না কোনো অক্ষর দিয়ে, শব্দ দিয়ে, ভাষা দিয়ে লেখা হয়, কাজে বাংলা ভাষা কথাটাও চলে আসে, তাই না? সাহিত্য ভাষা ছাড়া লেখা যায় না। যদি ইংরেজিতে যান বোঝা যায় পরিষ্কার করে। সাহিত্যের, আমি ব্যুৎপত্তিতে যাচ্ছি না, সাহিত্যের ব্যাখ্যা আপনারা সকলেই ইংরেজি আমার চেয়ে ভালো জানেন, এবং বাংলাদেশের 1 নম্বর ভাষা ইংরেজি। আপনি বাইরে যতই ভান করেন না কেন, ভদ্রলোক সমাজের 1 নম্বর ভাষা ইংরেজি। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজকার্যের ভাষা আজও ইংরেজি রয়ে গেছে। তো ইংরেজিতে বললে আশা করি বড় বেয়াদবি হবে না। ইংরেজিতে বলে লিটারেচার। লিটারেচারের ভিতরে যে কথাটা লুকিয়ে আছে সেটা হচ্ছে লেটার। লেটার মানে অক্ষর। হরফ বললে মৌলবাদ হবে না, তাই না? লোকে এটা নিয়ে তর্ক করছে এখন। জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বললে ভুল হয়ে যাবে এমন বলছে অনেকেই। অদ্ভুত ব্যাপার। প্রাক্তন যারা একদম জঙ্গি ছিল তারা এখন এগুলি প্রচার করছে, মানে এটা কৌতুক। তো যাই হোক, আমি বলবো যে হরফ অথবা অক্ষর, অক্ষর মানে যার ক্ষয় নাই সেইটাই লিটারেচার। কিন্তু যতদিন মানুষ অক্ষর আবিষ্কার করে নাই, অক্ষর আবিষ্কার এবং লেখা গত 5 থেকে 7,000 বছরের ব্যাপার সারা পৃথিবীতে, শুধু বাংলায় না। তো তার আগে কি মানুষ বোবা ছিল? না, তারা কথা বলতো, তারা গান গাইতো, এটা অনুমান করতে দোষ নেই। তো ওইটাকে কি বলবেন? এটা লিটারেচার, ওইটাকে ওরেচার বলতে হয়, ওরালিটি অ্যান্ড লিটারেলিটি। তো দুটোই আমরা, যেটাকে ফোকলোর বলা হয় ধরেন, সেইটা মানে হচ্ছে সে কেউ ব্যক্তিগতভাবে লেখে নাই, পরে এটাকে লেখা হচ্ছে। যেমন ধরেন লালন ফকিরের গান, তিনি বলছেন মাছের পোনার নাহান, আমার গান আসতেছে, ওনারা গায়ে উঠছেন, কিন্তু পরবর্তীতে কেউ এটা খাতায় লিখে নিয়েছেন। এমনকি আপনি জানেন অনেক ধর্মগ্রন্থের কাহিনী, আমি বেশি বলবো, বেদ থেকে শুরু করে কোরআন পর্যন্ত কোনোটাই লিখিত ছিল না, কিন্তু এখন সেগুলোকে কি অদ্ভুত নিয়তির পরিহাস নাম দিয়েছে স্ক্রিপচার। স্ক্রিপচার মানে কি? লেখা জিনিস। কিন্তু এগুলো তাহলে স্ক্রিপচার না, কিন্তু ওরেচার। দে হ্যাভ বিন রেন্ডার্ড অর রিডিউসড টু রাইটিং, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস বলেন, আপনারা এখন লেখেন না চিঠির নিচে ইংরেজিতে লেখেন? আমি অনেকদিন লিখেছি না বুঝা, লেখতাম পিএস। পিএস মানে কি? পোস্ট স্ক্রিপ্টুম, লেখার পরের লেখা। বাংলায় লিখি পুনশ্চ, কথাটা ভুলে গিয়েছিলাম চিঠি লিখতে, স্বাক্ষর করার পরে লিখি। স্ক্রিপ্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ। লেটার এন্ড স্ক্রিপ্ট যে যা লেখা হয় তাই আধুনিককালে লিটারেচার বলে। এবং ওষুধের বোতলের সাথে, এই যে আমার ওষুধের সাথে লেখা আছে, এভাবে ব্যবহার করবেন, দৈনিক 2 বার 6 ঘন্টা পর পর দিবেন চোখের পানি, এটাকে বলে লিটারেচার। মেডিকেল আর এনিথিং রাইটিং ইজ লিটারেচার। আমি বলি এখন এটা হচ্ছে বাংলা ভাষায় যা লেখা হয়। এখন বাংলা ভাষাটা যে কি, সে অদ্ভুত একটা ব্যাপার, সেটার কথা আমি পরে আসবো। আরেকটা আজকাল একটা কথা শোনা যাচ্ছে, আজকাল মানে মাত্র 200 বছর, 200 পুরো হয় নাই, 197 বছর আগে 1827 সনে জার্মানির বড় কবি, তার নাম হচ্ছে গেটে সাহেব, ইউহান ভলফগ্যাং ফন গেটে, যিনি বলছিলেন যে বিশ্ব সাহিত্য বলে একটা বস্তু তৈরি হয়েছে। তিনি কি কেন বললেন এটা? 1827 সনে একজনের সাথে আলাপ করার সময় বলে, এখন জার্মান ভাষায় সব শব্দকে একসাথে জোর করে বলে, ইংরেজিতে বলবেন ওয়ার্ল্ড লিটারেচার, বাংলায় বিশ্ব সাহিত্য। এটা আশা করেছিলাম আমি, কিন্তু আমাদের বাংলা মোটরে একটা কেন্দ্র আছে, দেখেন নাম বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্র নয়, বিশ্ব সাহিত্য কেন্দ্র। এটা জার্মান শব্দ হচ্ছে বেল্ট লিটারেটুর। বেল্ট লিটারেটুর, WELT এভাবে লেখে, বেল্ট লিটারেটুর। একটা ইংরেজিতে বা ফরাসিতে এটা 2 শব্দ করে লেখা হয়। ফরাসি বলে লিটারেটুর, লিটারেচার মোড, ইংরেজিতে ওয়ার্ল্ড লিটারেচার। এটা কি বস্তু? বাংলা ভাষায় বাংলা সাহিত্য লেখা হয়, ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখা হয়, জার্মান ভাষায় জার্মান সাহিত্য লেখা। এইটুকু তো বুঝতে কোনো বুদ্ধি লাগে না। কিন্তু বিশ্ব সাহিত্য কোন ভাষায় লেখা হয় বলুন দেখি? তাহলে যে কোনো ভাষায় লেখা বিশ্ব সাহিত্য হতে পারে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বাংলা সাহিত্য কি বিশ্ব সাহিত্য হতে পারে? যুক্তির দিক থেকে পারে, কিন্তু এটা হচ্ছে কাজীর গরু, খাতায় আছে গোয়ালে নাই। বাংলা সাহিত্য লিখতে লোকে একটাই বিশ্ব সাহিত্য বলে বাংলায়, সেটা কি? ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ 1913 সনে সুইডেনের একাডেমির পুরস্কার পেয়েছিলেন,
এবং সেই জন্য এটা বিশ্ব সাহিত্য হয়েছে। এবং তারপরে থেকে তাকে বিশ্বকবি বলা চালু হয়েছে। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ। স্বাধীনতা যুদ্ধের সময় এই গান আমি শুনেছি। কবে তাকে বিশ্বকবি বলা শুরু হয়েছে সেটা কিন্তু আমি জানি না। তাকে তার বাচ্চারা বলতো গুরুদেব। 1901 সনের দিকে তিনি ব্রহ্মচর্য আশ্রম করেন, এইটাই ছিল নাম। কোথায়? কলকাতা থেকে শখানেক মাইল উত্তরে বোলপুরে একটা অজ পাড়াগাঁয়ের মধ্যে সাঁওতালদের একটা গ্রামের মধ্যে, যেটা প্রথমে নাম দিয়েছে তার বাবা শান্তি নিকেতন। তার পাশে আছে আরেকটা তাদের কৃষি খামার, ওটার নাম শ্রীনিকেতন। এই শান্তি নিকেতনে 1901 সনে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছোট্ট বিদ্যালয় করেন বাচ্চাদের পড়াবার জন্য, তার নিজের বাচ্চা সহ। ওনার অনেক সৃষ্টিশীল ধারণার মধ্যে এইটা একটি। 5টি 4টি বাচ্চা নিয়ে শুরু হয়, একটা তার নিজের বাচ্চা। তখন তাকে বলা হতো, তিনি শিক্ষক, শিক্ষককে বলা হতো বলো গুরু। কিন্তু যেহেতু ইনি বড় মানুষ, শুধু ইনি শিক্ষক নন, তিনি ওই জমির মালিকও, তো তাকে স্বাভাবিকভাবে বলবে দেব। যেমন পিতাকে আমরা পিতা বলি না, পিতৃদেব, মাতৃদেবী, তো কাজে তাকে বলা হতো গুরুদেব। কিন্তু আমি আপনাদের এটা গবেষণার কথা বলছি, জিজ্ঞাসা করবেন, আমি নিজে যে উত্তর জানি না। আমি এখানে কোনো উত্তর দিতে আসি নাই, আপনারা প্রশ্ন করবেন, আমিও পাল্টা প্রশ্ন করব। আমার প্রশ্ন হচ্ছে, কবে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা শুরু হলো? আমি শুধু একটা সংশয়ের কথা বলছি। 1913 সনে ওই পুরস্কার পাওয়ার পর তাকে, যেটাকে নোবেল পুরস্কার বলে, এই পুরস্কার পাওয়ার পর থেকে বিশ্বকবি বলাটা সহজ হয়ে গেল। কিন্তু অনেক পণ্ডিত আছে, তারা লিখেছেন না, ওই কারণে নয়, তার ভাবনার মধ্যেই বিশ্ব প্রবেশ করেছে। তিনি বিশ্বের জন্য লেখেন, বিশ্বের জন্য ভাবেন, এবং তার ভাবনার মধ্যেই বিশ্ব উপস্থিত। যেটাকে আমরা বলি, আমাদের আহমদ ছফা সাহেব 1991 সনে, এই আহমদ ছফা এখানে পিছনে যে দিয়েছেন, 91 সনে জার্মানি গিয়েছিলেন বেড়াতে। জীবনে তিনি 2বার জার্মানি গিয়েছিলেন। প্রথমবার গিয়েছিলেন 6 মাসের জন্য জার্মান ভাষা শিখতে 1986-তে। দ্বিতীয়বারের কথা বলছি 1991, যখন 2 জার্মানের একত্রীকরণ হচ্ছে। ওই মানে বার্তা বিক্ষুব্ধ ঝঞ্ঝা সংকুল সময়ে আহমদ ছফা শীতের মধ্যে এরোফ্লোটের মতো পচা বিমানে চড়ে জার্মানিতে পৌঁছেছেন। সেই সময় তার ভ্রমণ কাহিনী তিনি লিখেছেন একটা বইতে। এই বইয়ের নাম হচ্ছে জার্মান পার্সপেক্টিভ, ইংরেজিতে লেখা বই। আপনারা অনেকে যারা বুয়েটের ছাত্ররা তো সবাই অন্তত ইংরেজি পড়তে পারেন, এই বিষয়ে তো সন্দেহ নাই, তাই না? আপনাদের অনেক ট্রেনিং আছে আর কি, সিনেমা দেখে আপনারা খুনাখুনি তো বিশারদ, সুতরাং আপনাদের কোনো ভয় নেই। আহমদ ছফা লিখেছিলেন এই অনেক কথা। তখন তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন জার্মান রেডিওতে, অনেকগুলো বক্তৃতা তিনি বাংলা দিয়েছিলেন। তখন তার ভীমরতি হয়েছিল কি জন্য ইংরেজিতে বক্তৃতা দেবেন। তার এই বই পরে ঢাকায় এসে তিনি জুন মাসে 1991 সনে জাতীয় অধ্যাপক সেকালের আব্দুর রাজ্জাককে বললেন, আপনি আমার একটা ভূমিকা লিখে দেন আশিদ বাণী। উনি একটা ফরওয়ার্ড লিখছেন মাত্র 1 প্যারাগ্রাফের। উনি বললেন যে আহমদ ছফা ইংরেজি পড়েও আমরা অনেক খবর জানতে পারি, উই বিকাম লেস ইগনোরেন্ট বাই রিডিং হিম ইন ইংলিশ। কিন্তু বাংলায় যে আহমদ ছফাকে পাই, সে আহমদ ছফাকে আমি ইংরেজিতে পাচ্ছি না। ওয়াই ডাজন্ট হি লুক ফর ট্রান্সলেটার্স? আমি নিজের ভাষায় এটা আপনাদের উদ্ধৃত করছি। রাজ্জাক সাহেব বলছেন আহমদ ছফা অনুবাদকের খোঁজ করেন না কেন? তার মানে এইটা হচ্ছে ভদ্র সমালোচনা। এই ভদ্রতা আমার নাই বলেই আমার বক্তৃতা দেওয়া ঠিক না। আহমদ ছফা আপনি ইংরেজিতে লিখবেন না এটা বলেন না উনি, বলে আমি ভাবছি আহমদ ছফা অনুবাদকের খোঁজ করেন না কেন? কারণ তিনি ইংরেজিতে লিখলে আমরা শুধু জ্ঞানী হই অথবা কম অজ্ঞ হই, কিন্তু বাংলায় লিখলে আরো একটা বেশি জিনিস পাই। তার গেটে অনুবাদ হচ্ছে গেটে প্লাস আহমদ ছফা। আমি কথাটা এই জন্য বলছি, 1827 সনে কবিগুরু বলা হয় যাকে, গেটে, কাজী আব্দুল ওদুদ একটা বই লিখেছেন কবিগুরু গেটে। তো সেখানে তিনি বলছেন যে এখন একটা নতুন সমস্যা দেখা দিয়েছে পৃথিবীতে। এটা সমস্যার নাম কি? বিশ্ব সাহিত্য। গেটে কথা কেন বললেন? তিনি একটা চীনা উপন্যাস পড়ছিলেন। তিনি দেখলেন কি, আরে চীনারাও দেখি ব্যথা দিলে, মানে চিমটি দিলে ব্যথা পায়, চীনারাও প্রেম করে, চীনারাও কেউ মারা গেলে কাঁদে। অনেক পৃথিবীর সব জায়গাতে মানবের অনুভূতি একই রকম। একটি চীনা উপন্যাস পড়ার পর গেটে বলছেন চীনা অনুভূতি আর জার্মান অনুভূতির মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে অর্থাৎ চীনের সাহিত্য তিনি জার্মান অনুবাদে পড়ছেন। তো বলছেন চীনা উপন্যাসের যে ভাবনা আমার জার্মান উপন্যাসে একই ভাবনা, তো দুইটাকে যদি আমরা কমন ফ্যাক্টর করি অ্যালজেব্রার ভাষায়, তাহলে এটাকে বিশ্ব সাহিত্য বলা যায়। একটা জিনিস কমন নিলেন তিনি, এই কমন নিয়ে ভিতরে এক্স ওয়াই রাখলেন, বলে এটা কি? এটা হচ্ছে বিশ্ব সাহিত্য, ওই কমনটাই।
আমার কথা হচ্ছে ওই সমীকরণের ভিতর বাংলাকে ঢুকেছে? এটা 1827-এর কথা। তারপরে আসেন, আপনারা অনেকে বামপন্থী গোপনে আছেন এখানে নিশ্চয়ই, সেটা হচ্ছে কার্ল মার্কসের এবং অ্যাঙ্গেলসের লেখা কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, এর জগৎ বিখ্যাত লেখা। ওই গেটের ঠিক 20 বছর পরে, 1848 সনে, 21 বছর পরে ওখানে তারা লেখেন বর্তমান বিশ্বে বিশ্ব সাহিত্য বলে একটা জিনিস তৈরি হয়েছে। কারণ কি? সারা পৃথিবী একে অপরের কাছে চলে আসছে। কি কারণে? স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে। এখন অতি অল্প সময়ে ভারতে যাওয়া যায়, চীনে যাওয়া যায়, কলম্বাসের আমেরিকা যাওয়ার জন্য আর পালতোলা নৌকায় যেতে হয় না। অর্থাৎ পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং এক দেশের পুঁজি আরেক দেশে বিনিয়োজিত হচ্ছে, এক দেশের সামরিক বাহিনী আরেক দেশ জয় করছে। এইটাই হচ্ছে বিশ্বের কাছে আসার সূচনা। সুতরাং বিশ্ব সাহিত্য হয়েছে। এখন আমি লাভ দিয়ে বর্তমান যুগে চলে আসি। বিশেষ করে 1980 সনের পর থেকে বা তার কিছু আগে থেকেই আপনারা একটা কথা শুনতে পাচ্ছেন, গ্লোবালাইজেশন। মানে এখন দেখা যাচ্ছে সারা পৃথিবী আমরা একই অখিল শৃঙ্খল বন্ধনে এসেছি। 90-এর দশক থেকে যখন ইন্টারনেট চালু হলো তখন তো সেটা বাস্তবে রূপ ধারণ করলো। এর আগে আপনারা দেখেন 1869 সনে সুয়েজ খাল যখন কাটা হলো, প্রায় 120 মাইলের মতো ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগর যুক্ত করা হলো, তখন ইংল্যান্ড থেকে ভারতে আসার সময় হঠাৎ করে কমে গেল। আগে লাগতো 6 মাস বা 4 মাস, আবহাওয়ার উপর নির্ভর করে। এখন আপনি 1.5 মাস বা 1 মাসে বা আরো কম সময় আসতে পারেন ইংল্যান্ড থেকে ভারতে। এটা কয়েকটা উদাহরণ বলছি। এই হচ্ছে বিশ্ব যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশ্ব পুঁজি সংক্রমণের উন্নতি আস্তে আস্তে বিশ্ব সাহিত্যকে একটা বাস্তব রূপ দিল। কিন্তু এখন প্রশ্ন দাঁড়ালো, বলে কি সকলেই সমান, অল অ্যানিমালস আর ইকুয়াল, জর্জ অরওয়েলের মতো, বা সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। বিশ্ব সাহিত্যে সকলেই সমান, এটা ঠিক কিনা আপনারা বলেন? আচ্ছা, এখন বিশ্ব সাহিত্যকে দোষ দেওয়ার আগে নিজের ঘরে পরীক্ষা করে দেখেন। আমি বলছি উদাহরণ দিচ্ছি দুটো আপনাদের। 1827 গেটের উক্তি, এইটাই লোকে বলে বিশ্ব সাহিত্য কথাটার প্রথম উচ্চারণ। কিন্তু এখন যারা গবেষণা করছেন তারা দেখছেন না, দুই কামলের এক লেখক বিশ্ব সাহিত্য কথাটা ব্যবহার করেছিলেন। সেটা আমার স্বীকারেরও দরকার নাই, অস্বীকারেরও দরকার নাই। আমি কি 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে একজন জার্মান লেখক প্রথম বিশ্ব সাহিত্য কথাটা উচ্চারণ করেছেন তার মাতৃভাষায়, বেল্ট লিটারেটুর, এবং তারই মাতৃভাষার আর দুজন লেখক, ফ্রেডারিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কস, তারাও বলেন বিশ্ব সাহিত্য এখন একটা বাস্তব সত্য। এক দেশের লোক আরেক দেশের সাহিত্য পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক দেশের লোক আরেক দেশের সাহিত্য কি করে পড়বে? দুটো পথ আছে। আপনাকে হয়তো সেই ভাষা শিখতে হবে, যেমন ইংরেজি সাহিত্য আপনি পড়বেন, হয় ইংরেজি শিখেন, অথবা ইংরেজি লেখা কেউ বাংলায় অনুবাদ করবে। এর মাঝখানে একটা পথ কল্পনা করতে পারেন, সাহিত্য একাধিক ভাষায় লিখবেন। আজকে অনেক লোক লিখছে, এবাদুর রহমান টাইপের লেখক আছে, এক প্যারাগ্রাফ ইংরেজিতে লেখে, আরেক প্যারাগ্রাফ বাংলায় লেখে। আর বাংলা লেখা মানে আসলকে আসল লেখে, তালেব বসা দিয়ে লেখে। অর্থাৎ আমার মুরগি আমি পাছা দিয়ে কাটবো, এরকম করেও লোকে কিন্তু বাংলা লিখতেছে এখন। মেলায় গেলে আপনি এই ধরনের প্রাণীর দেখা পাবেন। এটা হচ্ছে রূপান্তরের সময়, ঝড়ের সময় লোকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে, তারপর কোনোটা টেকে না। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি বলছি যে বাংলা বলে একটা ভাষা যখন পৃথিবীতে স্বীকৃত আছে, সেটাতে অক্ষর আছে। এমন বহু ভাষা আছে পৃথিবীতে যেখানে মানুষ শত শত বছর কথা বলছে, কিন্তু সে ভাষার অক্ষর নাই। রুশ বিপ্লবের আগে দেখা গিয়েছে তুরান, যেটাকে আমরা বলি সেন্ট্রাল এশিয়া, সেখানে বহু ভাষা ছিল যাদের কোনো অক্ষর ছিল না। রুশরা তাদেরকে রুশ অক্ষরে লিখিয়েছে, এবং কেউ কেউ নিজেদের, যেমন আফগানিস্তানের নিজেদের অক্ষর নাই, তারা ফার্সি অক্ষরে লেখে। আফগানিস্তানে যে ভাষায় কথা বলে এটা এক ধরনের ফার্সি, তারা এটাকে দারি বলে। এবং তুরস্ক থেকে যারা ভারত জয় করতে এসেছিলেন, তারা তুর্কি ভাষা ভারতে চালু করেন নাই, তারা ফার্সি ভাষা চালু করেছেন। এই বাংলাদেশে 4 থেকে 500 বছর রাজকার্যের ভাষা, যেটাকে বলে রাজভাষা, ছিল ফার্সি। এখন গত 200 বছর ধরে বা তারা কিছু বেশি সময় ধরে ইংরেজি এখানে রাজকার্যের ভাষা। এগুলি বাস্তব, কিন্তু বাংলাদেশের জনগণের মুখের ভাষা পুরোপুরি ইংরেজি তারা করে ফেলতে পারেননি। কোথাও কোথাও পেরেছেন। দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ত্রিনিদাদ টোবাগোতে যারা ভারত থেকে চলে গিয়েছিলেন ইন্ডিয়ান লেবারার হিসেবে, তারা কিন্তু ইংরেজিতে কথা বলছেন। সেই ইংরেজি একটু লোকে বলে ব্রোকেন ইংলিশ, কিন্তু এটা ইংরেজি। দক্ষিণ আফ্রিকাতে ইংরেজি উচ্চারণ আরেক রকম হয়। আমার বক্তব্য হলো, বাংলার মতো বড় দেশ যেখানে জনসংখ্যা, বাংলাদেশে বাংলাভাষী প্রায় 20 কোটি ছুঁই, পশ্চিমবঙ্গে 10-15 কোটি ছুঁই। সারা পৃথিবীতে আমরা যদি বাড়িয়ে টেনে টুনে বলি 30 কোটির মতো লোক বাংলা বলে, তো এটা তো একটা খুব ছোট ভাষা নয়।
ইউরোপের বহু দেশ আছে যার জনসংখ্যা এত নয়। সুইডেনের মতো দেশের জনসংখ্যা 1 কোটির চেয়ে সামান্য বেশি বা সামান্য কম। কিউবার মতো একটা বিরাট বিপ্লবী দেশ, 1 কোটির চেয়ে সামান্য বেশি বা সামান্য কম। এই সমস্ত বিবেচনা করলে বাংলাকে জনসংখ্যা বা কথা যারা বলে তাদের বিচারে বাংলাকে খুব ছোট ভাষা বলা যায় না। কিন্তু এখন বিশ্ব সাহিত্যে আসেন, বিশ্ব সাহিত্যে বাংলার স্থান কোথায়? আপনারা জিজ্ঞাসা করছেন বাংলা সাহিত্যে কি আছে। বাংলা সাহিত্যে অনেক কিছু আছে, রবীন্দ্রনাথ আছে, আনিসুল হক আছে, তাই না? আপনি আছেন, আপনারা গোপনে অনেকেই আপনার সাহিত্য মানে কমিশন পদক অভিলাষী। আমি দোয়া করি যে আপনারা বড় বড় কবি, লেখক, সাহিত্যিক হন। আপনারা আছেন, কিন্তু তারপরেও কি জন্য নাই? আপনারা সবাই লিখেও বাংলাকে বিশ্ব সাহিত্য করতে পারবেন না, এমনকি 10টা নোবেল পুরস্কার পেলেও পারবেন না। আপনি বলছেন কি করে? আপনি বলেন প্যালেস্টাইন যেন স্বাধীন হতে পারছে না। গোল্ডা মায়ার বলছেন আই এম এ প্যালেস্টিনিয়ান। হোয়াট ইজ প্যালেস্টাইন? সে বলছে there were only Arabs and Jews, there were no Palestinians. আবার বলছে I am a Palestinian. From 1917, 1920 to 1948, this country between the Mediterranean and the Iraqi border was called Palestine. I had a passport, Palestinian passport. এটা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার ভদ্র মহিলা বলছে। একটা ক্লিপ দেখলাম আজকে ইউটিউবে। এই বাস্তব সত্য, অর্থাৎ প্যালেস্টাইনিরা গত প্রায় 70-75 বছর ধরে লড়াই করছে, কিন্তু তারা একটা জাতির নাগরিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না, এবং তাদেরকে প্যালেস্টাইনি নামটাও তারা পাচ্ছিল না। 1964 পর্যন্ত বলা হতো আরব রেফিউজিস, আরব শরণার্থী। প্যালেস্টাইনের নামটাও তারা নিতে পারে নাই, লড়াই করে এখন নামটা পেয়েছে। কিন্তু তাদের ভাষা কি? আরবি। পাশে লিবানন, সিরিয়া, ইরাক, এরাও আরবি। তাহলে ভাষা হলেই এক দেশ হয় না। আপনাদের যে মনে রাখার জন্য বলছি, কাজে বাংলা পশ্চিমবঙ্গেও বলে, আমরাও বলি, ত্রিপুরাতেও বলে, এগুলো আলাদা আলাদা অঙ্গরাজ্য ভারতের। অহমেও বহু লোক বাংলায় বলে, কেউ কেউ 1961 সনে রক্ত দিয়েছে অহমিয়া ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে সেখানকার রাজকার্যের ভাষা হিসেবে গ্রহণ করানোর জন্য। কিন্তু বাংলাদেশে আমরা কত সুন্দর। আপনারা বলেন ভাষার মাস ফেব্রুয়ারিকে, মার্চ কিসের মাস? স্বাধীনতার মাস না, তাই না? এপ্রিল কিসের মাস হবে? এপ্রিলকে এক সময় টি.এস. এলিয়ট বলেছিলেন নিষ্ঠুরতম মাস, ক্রুয়েলেস্ট। এখন এটাকে আপনি অগস্ট মাস নিয়ে গেছেন, ঘটনা আপনাকে ওদিকে ঠেলে দিয়েছে। প্রত্যেক মাসকে তো একটা নাম দিতে হবে, তাই না? অর্থাৎ ফেব্রুয়ারির পরে আর ভাষার মাস থাকে না। আপনারা একটু চিন্তা করলেই হয় বাংলাদেশে বাংলা ভাষায় কি নাই। আমি বলছি বাংলা ভাষায় আনিসুল হক আছে, সৈয়দ শামসুল হক আছে, হুমায়ুন আহমেদ আছে। বাংলা ভাষায় অনেক বড় বড় মহান লেখক আছে, যাদের লেখা সবটা পড়ে ওঠার মতো বুদ্ধি বিদ্যা আমার নাই, কিন্তু তাদের নামগুলি না শুনে তো কোনো উপায় নেই। কিন্তু বাংলাদেশে যেটা নাই, আমি বলবো সবিনয়ে বলবো বিচার। সেটা মানব সমাজের বিচার যেমন বলবো, সাহিত্যেরও সে বিচার নাই। কোনটা বড় কোনটা ছোট এই বিচারটা নাই, যেটাকে আপনারা একটা ভদ্র শব্দ বলেন মূল্যবোধ। কোনটার মূল্য কত? ঘিয়ের দামও 4 আনা এখানে, বেগুনের দামও 4 আনা। এটাই বাংলাদেশের বর্তমান সাহিত্য বিচার। অর্থাৎ যেই লোক বলে কি মেলায় যার বই বেশি বিক্রি হয়েছে, এটা গণভোটের মতো, সে বড় লেখক। তো লেখা বিচারের মাপকাঠি যদি বইয়ের বিক্রয় সংখ্যা দিয়ে নির্ধারিত হয়, তাহলে তার পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক হবে জাকির নায়েক, তাই না? অর্থাৎ ভিউ দিয়ে যদি হয়, এই যে সংস্কৃতি হলো বাংলা সাহিত্যে কি নাই, যখন আমি বললাম বাংলা সাহিত্য এখনো পর্যন্ত বিশ্ব সাহিত্য নয়। কথাটা বোঝাবুঝি, ভুল বুঝবেন না আমাকে। একটা বড় লেখকের নাম বলি, লেখক বড় কিন্তু তার লেখা বড় নয়। এটা কি জিনিস? আপনারা সকলেই নাম শুনেছেন, যেহেতু আপনার সাহিত্য পদ আভিলাষী। বিশেষ করে আমাদের দেশের একজন লেখক যেন তার সমগ্র অনুবাদ করে বসেছেন বাংলায়, সেটা পাঠযোগ্য হোক বা না হোক আমি কিছু বলবো না। ফ্রান্স কাফকা। ফ্রান্স কাফকা কে? তিনি চেকোস্লোভাকিয়া বলে যে দেশ ছিল সেকালে, সেই চেক রিপাবলিকের প্রাগ নামক শহরে, যখন লোকাল ভাষায় প্রাহা বলে, প্রাগের অধিবাসী। তিনি ধর্মে ইহুদি, ব্যাংকের কেরানি। He is a Czech Jew living in a ghetto, but he wrote in German. লোকের বিষয়। তখন তিনি নিজেই বলছেন নাকি, আমি করতেছি একটা অল্প পাঠকের জন্য। আমি একটা হলো মাইনরিটির লোক, থাকি প্রাগে, এখানে আমরা একটা মাইনরিটি, কিন্তু জার্মান ভাষায় লিখলে আরো 10 লোক আমার লেখা পড়বে কোথায়? জার্মানি, অস্ট্রিয়া, ইউরোপ, সেন্ট্রাল ইউরোপের বড়দের। তিনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, আমি ওই ভাষাটাকে মনে রাখতে পারি নাই, যেটার অনুবাদ হবে
স্মল, আই এম রাইটিং এ স্মল লিটারেচার। কিন্তু ফ্রান্সের দুজন আধুনিক দার্শনিক যাদের নাম পড়েছেন এখানে প্রথম সারিতে যারা বসছেন তারা কেউ কেউ, জিল ডেলুজ, ফেলিক্স গুয়াতারি, এই দুজন লেখকেরা, ওনারা বলেন কি তারা অনুবাদ করে বসছেন। আরেকজন এরকম আরেক লেখক মিশেল ফুকো, এই জাতীয় কেউ হবে আর কি, আমি গ্যারান্টি দিতে পারছি না ওইরকম বড় নামকে, টুয়ার্ডস এ মাইনর লিটারেচার, ওয়ের নাম ফ্রান্স কাফকা। উনি বলছেন স্মল লিটারেচার, এটা অনুবাদের গুণে হয়ে গেছে মাইনর লিটারেচার, মানে লিটারেচার অফ এ মাইনরিটি বিকামস এ মাইনর লিটারেচার। মাইনর বলতে আমরা বোঝাই অপ্রাপ্ত বয়স্ক, শিশুটা অপ্রাপ্ত বয়স্ক, অথবা বলি কি এটা ছোট সাহিত্য, ছোট লোকের ছোট সাহিত্য। এখন ফ্রান্স কাফকাকে এখন আমরা জগৎ জোড়া একজন সাহিত্যিক হিসেবে জানি, ইংরেজি অনুবাদের কল্যাণে। বেশি উপন্যাস লেখেন না, উনি 3টা উপন্যাস মতো সব 20টা গল্প লিখেছেন, এই জন্য কাফকা সমগ্র এক বলিবে বের করা যায়। কাফকা কি বিশ্ব সাহিত্য? না নয়, কাফকা নিজে বলছেন আমি বিশ্ব সাহিত্য লিখছি না। তাহলে আমি বলছি বিশ্ব সাহিত্য এবং বাংলা সাহিত্যের মধ্যে সম্পর্ক কি, এই প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম। বাংলাদেশে একটা বাংলা সাহিত্য বলে একটা বস্তু আছে, সেটার ভিতরে কি আছে সে কথা স্বতন্ত্র, কিন্তু এইটা এখনো বিশ্ব সাহিত্যের জায়গা পেয়েছে কি পায় না আপনারাই বলুন দেখি। মানে তাহলে বিশ্ব সাহিত্য কি করে নির্ধারিত হয়, পরিমাণ দিয়ে না গুণ দিয়ে? হ্যাঁ, তো গুণটা কি, সেই গুণটা কি, এই গুণটা বিচার করবে কে? আবারও বিচারের প্রশ্ন আসে। আপনি বলেছেন যে হোমারের লেখা সাহিত্য বিশ্ব সাহিত্য, কথায় কথায় বলবেন, কারণ এইটা গ্রিক ভাষায় লেখা হয়েছিল। আমরা এখন গ্রিক না পড়লেও ইংরেজি অনুবাদের কল্যাণে, বাংলা অনুবাদের কল্যাণে পড়তে পারি। তাহলে অনুবাদ একটা প্রয়োজনীয় ব্যাপার, কারণ বিশ্ব ভাষা বলে কোনো ভাষা আছে কিনা? নাই। তাহলে গেটে সাহেব কি করে বললেন একটা বিশ্ব সাহিত্যের জন্ম হচ্ছে, অর্থাৎ সারা বিশ্বের সাহিত্য আরেক সাহিত্যে যাবে, এটা কিভাবে হতে পারে? একটা অদ্ভুত ধরনের শব্দ বের করেছিলেন তারা 2 মহাযুদ্ধের মধ্যবর্তীকালে। এরিক ওয়ারবার্গ বলে এক ভদ্রলোক, তার সাথে আরো লোক ছিলেন, একজনের নাম বলছি, আপনি এডওয়ার্ড সাইডের নাম শুনেছেন, তার লেখা পড়বেন। এরিক ওয়ারবার্গ তখন নাৎসি জার্মানি থেকে পালিয়ে ইস্তাম্বুলে এসে আশ্রয় নিয়েছিলেন, 1933 সনের কথা। তো সেখানে তিনি বলেন যে পৃথিবীতে তো সাহিত্য আছে আমাদের ইউরোপীয় বড় বড় সাহিত্যগুলো, ইংরেজিতে একমাত্র সাহিত্য নয়, ফরাসি এবং জার্মান আছে, তার সাথে স্প্যানিশ পর্তুগিজ যোগ করতে পারেন, আরো 5টা যোগ করলে অসুবিধা নেই, এবং অনেক প্রান্তে আরবি সাহিত্য রাখতে পারেন। আর ক্লাসিক সাহিত্য পুরনো কালে গ্রিক, ল্যাটিন এবং সংস্কৃত এগুলি আছে, ফার্সিকেও জায়গা দিতে পারেন। এই ক্ষেত্রে উনি বলেন এক সাহিত্যের সাথে আরেক সাহিত্যের তুলনা করা যায় না। তখন তারা একটা জিনিসের নাম দিয়েছিলেন কম্পারেটিভ লিটারেচার। সেটা অনুকরণ করে আমাদের দেশে তো বাতাস একটু পরে আসে, ওখানে ঝড় হলে না কেন বাতাস হয় পরে। লোক একটা বলতো না মস্কোতে বৃষ্টি হলে ঢাকায় কারা কারা জানি ছাতা ধরে, কিন্তু সময়ের কথাটা বলে নাই। ওখানে বৃষ্টি হয়েছে বৈশাখ মাসে, এখানে ছাতা ধরছি পৌষ মাসে, সময়ের কথাটা বলে দেয়। তো এরিক ওয়ারবার্গ সাহেবের যে কথাটা কলকাতায় এসে পৌঁছেছে 1957 সনের দিকে, আমার যখন জন্ম হচ্ছে তখন। 2-1 বছর এদিক ওদিক ভুল হবে, এগুলি যদি আপনারা রেকর্ড করতেছেন বলে ও উনি ওই তারিখটাও জানেন না, সবকিছু জানার তো আপনার চাকরি না। আমি আইডিয়া দিচ্ছি আপনাদের। বুদ্ধদেব বসুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যেটা স্বদেশী আন্দোলনের সময় তৈরি হয়েছিল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হিসেবে, সেটার নাম দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। সেখানে তারা তুলনামূলক সাহিত্য বলে একটা বিভাগ চালু করলেন, এখনো হয়তো আছে, কিন্তু তুলনামূলক সাহিত্যের অবস্থা কি সারা পৃথিবীতে এখন? নামটা দেখেন, একটা অশ্লীল শব্দ, কম্পারেটিভ লিটারেচার, মানে কম্পারেটিভের তুলনা করার ভিত্তিতে সাহিত্য আর কি, নাম দিচ্ছে তুলনামূলক সাহিত্য। আমাদের দেশে কতগুলো অশ্লীল বাংলা তৈরি হচ্ছে দেখেন না, বাধ্যতামূলক অবসর, মানে অর্থাৎ মূলের মধ্যে বাধ্যতা আছে তাই বাধ্যতামূলক, কাজের মূলের তুলনা আছে তাই তুলনামূলক। তো সাহিত্যটা কি? আপনি যদি ফরাসি ভাষা না জানেন তাহলে ফরাসি সাহিত্য বুঝবেন কিভাবে? কিন্তু আপনি যদি বাংলাভাষী হন, আপনি ফরাসিতে বুঝেছেন সেটা আমাকে বাংলা বুঝাবেন না? আমি আপনার মা, আপনি আমার পুত্র, আপনি প্যারিসে গিয়ে ফরাসি সাহিত্য সব মুখস্থ করে আসছেন। তো মা হলো হা পুত্র হা বীর বাহু, কি পড়িলা তুমি, একটু বলো দেখি আমাকে। আপনি মাকে বোঝাতে পারছেন না, তাহলে আপনি যেটা বুঝেছেন সেটা আমি কেমনে বুঝবো? তার মানে তুলনামূলক সাহিত্যের মূলই আছে অনুবাদ। আপনিও প্যারিসে গিয়েছিলেন, আমিও প্যারিসে গিয়েছিলাম, ঢাকায় এসে দুজনেই আমরা ফ্রেঞ্চ আলাপ করতেছি, এটা আমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, যেন আমরা প্যারিসে আছি। কিন্তু বাংলাদেশের যে ফরাসি যারা না, তার সাথে কেউ আলোচনা করবেন। আমাদের বুদ্ধদেব বসু বীরের কাজ করেছিলেন, তিনি 1 অক্ষর ফরাসি জানতেন না, কিন্তু ফরাসি থেকে অনুবাদ করেছেন। এটা কেমন করে সম্ভব?
বুদ্ধ দিবসের যে বইটা সাল বদলে আর তার কবিতা নামে বাজারে চালু আছে, 1960 সনে বেরিয়েছে, তিনি নিজেই বলছেন এটা আমি বদনাম করছি না যে আমি কোনোদিন কথাবদ্ধভাবে ফরাসি ভাষা শিখিনি, কিন্তু তিনি সব কবিতার ব্র্যাকেটের ভিতরে ফরাসি নাম দিয়েছেন। এটাকে বলে হিরোইক ট্রান্সলেশন, বীরত্বপূর্ণ কাজ। বাংলা ভাষায় এরকম অনেক বীরত্ব চলতেছে। আপনি মূল ভাষা জানেন না, অনেকে কোরআন অনুবাদ করেছে এক অক্ষর আরবি না জানিয়া। আমি একটু উদাহরণ দিই, বিচারপতি হাবিবুর রহমান, তার কোরআন সূত্র এবং কোরআনের অনুবাদ আছে, কিন্তু উনি কিছু আরবি জানেন না, জানতেন না। সেটা লিখে দিতে হয়, কিন্তু ভান থাকে ওটা লেখেন না। ইংরেজিতে অনুদিতে লিখে অসুবিধাটা কি? পৃথিবীর একবার থেকে অনুবাদ থেকে অনুবাদ থেকে অনুবাদ হতে পারে, সম্পূর্ণ বৈধ, কিন্তু ভাবখানা রাখছেন এরকম অস্পষ্ট, অ্যাম্বিগুয়াস। অর্থাৎ এটা আরবি থেকে করছে না ইংরেজি থেকে করছে না ফরাসি থেকে করছে বোঝা যাবে না। ফরাসিতে অনেকে ভালো কোরআন অনুবাদ করেছে। এখানকার ফরাসি কালচারাল সেন্টার আলিয়াস মাসের ঢাকায় যান, দেখবেন ওই কোরআন অনুবাদ আছে ফরাসি ভাষায়। আমি একটু ফরাসি নবিশ ছিলাম, আমি ট্রাই করতাম পড়ার জন্য, মানে ফরাসি ভাষাটা আমার হলো কিনা। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। বিশ্ব সাহিত্য, এখানে বিদেশি সাহিত্য অনুবাদের মাধ্যমে আমাদের পড়ার কথা। এবং আরেকটা কথা হচ্ছে আমাদের লেখা বিদেশি ভাষায় অনুবাদ করবে বিদেশিরা, কিন্তু বিদেশিদের এত তাগিদ নাই। একটাই তাগিদ আছে, সিভিলিয়ানদের শিক্ষা দেওয়ার জন্য। সিভিলিয়ানকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশের শাসনভার নিজ হস্তে গ্রহণ করলেন অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, তখন তাদের এখানে প্রশাসক মানে রেভিনিউ কালেক্টর, যাদেরকে বলা হতো ডিসি। ডিসি মানে ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। আমরা কি বাঙালি কি চালাক, ডেপুটি কমিশনার বানিয়েছে এটাকে। ডিসি আর বদলাইতে হচ্ছে না। যেমন উত্তরপ্রদেশ বানাইছে, আগে ছিল ইউনাইটেড প্রভিন্সেস। এইটাকে বলে জালিয়াতি। এই জালিয়াতি দিয়েই বাংলা সাহিত্য চলতেছে এখন। না, আপনারা, আমি আগে বলেছি আপনার অধিকার আছে প্রশ্ন করার, তাহলে ওরা সবাই শুনলো, সামনে যারা হাজির আছেন। আমারও অধিকার আছে কোনো উত্তর না দেওয়ার, মানে অর্থাৎ চুপ থাকা দেওয়ার তো উত্তর, কিন্তু উত্তর মানে হচ্ছে আমি নিজেকে এই জায়গায় কমিট করতে চাই না। কারণ এই ধরনের আলোচনা হচ্ছে ট্র্যাপের মতো, এটা যে রিমান্ডে গিয়ে প্রশ্ন করার মতো। আমি সেটা বলবো না, আমার যা বলার ক্ষমতা তার বাড়িতে আমি যেতে পারি না। আমি বলতে আপনি ওই বাংলা সাহিত্যে হাঁটছে, আমি হাঁটতে দেখতে পাচ্ছি না, সে হামাগুড়ি দিচ্ছে মাত্র। বাংলা সাহিত্যে হাঁটছে এমন কিছু দেখা যাচ্ছে না। কাজে আমি এটা বলে লোকে বলকে আপনি সব বোঝেন অন্য কেউ কিছু বোঝে না, এই প্রশ্নে কি উত্তর দেবো আমি? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন সম্মান করে, কিন্তু এই সম্মানটা কিন্তু আমার বিরুদ্ধে বুমেরাং হয়ে ছুটে আসতে পারে। এই জন্য বলছি, এইভাবে গত 20 বছরে বাংলা সাহিত্যে কি হচ্ছে না হচ্ছে আপনি জানেন। বাংলা সাহিত্যের এখানে প্রতিষ্ঠান হচ্ছে, বছরে কত বই বের হয় এটা একটা মাপকাঠি। বই মেলাটা দেখেন, বই মেলাতে 3000-এর মতো বই বের হয়েছে এবছর, খবর পেলাম। আরো বাড়িয়ে বলি যেন কেউ আমাকে না বলে যে আমি তাদের আন্ডার এস্টিমেট করেছি, 4000 বই বেরিয়েছে। তো বাংলা একাডেমিতে প্রত্যেক বছর পুরস্কার দেওয়া হচ্ছে। আপনি নিজেই বলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কয়জনের নাম আপনি বলতে পারবেন আমাকে এখানে? মানে পুরস্কার দেওয়া হয় সাধারণত যারা যোগ্য কিছু করেছেন অথবা স্মরণীয় কিছু করেছেন, তা না। এখানে পুরস্কার দেওয়া হচ্ছে যারা আমার অনুসারী, তাদেরকে দেওয়া হচ্ছে। কাজে বাংলা সাহিত্যে যে কোনো অগ্রগতি হচ্ছে অন্তত গুণগতভাবে অ্যাপ্রিসিয়েশন আমি দেখতে পাচ্ছি না। উদাহরণ দিই, পাকিস্তান আমলে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হওয়ার পর যখন এই পুরস্কার প্রবর্তিত হলো, আমাকে একটু পাকিস্তান আমলে যেতে হবে 60-এর দশকে। তখন দুটো সময় প্রতিষ্ঠান ছিল, একটা ছিল কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড, এটা পাকিস্তান সরকার করেছিল, এটার কেন্দ্রীয় প্রতিপক্ষ ছিল উর্দু উন্নয়ন বোর্ডও ছিল। এটা 1958-59-এর দিকে চালু হয়েছে। যা হোক, বাংলা একাডেমি পুরস্কারগুলো দেখেন, শামসুর রহমান, আল মাহমুদ এরা পুরস্কার পেয়েছিলেন একটা দুটো বই বের করার পর, বয়স ওদের 28-30 এরকম। 1968 সন 69 সন এই সময় তারা পুরস্কার পেয়েছে, বা কেউ আগে পেয়েছে। এখন দেখেন পুরস্কার দেওয়া হচ্ছে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো। কাজে আপনি যদি আগে প্রতিষ্ঠান থেকে শুরু করেন যে বাংলাদেশের কত লোক পুরস্কার পাচ্ছে এবং তাদের নেট অবদান কি, আর যারা পুরস্কার পাচ্ছে না এমন তাদের নেট অবদান কি, তাদের দেখতে পাবেন প্রতিষ্ঠান এবং সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে আপনার পাঠকের কথা বলতে পারেন। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 1952 সনের জনসংখ্যা ছিল পূর্ব বাংলায় 4 কোটি। আলাউদ্দিন আল আজাদের কবিতায় দেখছেন না, আমরা 4 কোটি পরিবার খাড়া রয়েছি। তো সেটা 1971 সনে কত হলো? 7.5 কোটি। আর এখন আমরা বলি 18 কোটি বা 17 কোটি। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই আমাদের পাঠকও বৃদ্ধি পেয়েছে। তো লিটারেচারের মূল কথা হচ্ছে লেটার। বলেছি না, আমাদের যে শতকরা কতজন লোক লেটার্ড আছে, সাহিত্য পড়তে পারে কতজন? আপনি সরকারি একটা হিসাব পাবেন, শতকরা 74 জন।
অক্ষর জ্ঞান সম্পন্ন। মাপকাঠিটা কি? আমি আগেই বলেছি বাংলাদেশের বর্তমানে যেটা নাই সাহিত্যে সেটা হচ্ছে বিচারও নাই, বিবেচনাও নাই। এটা যে বড় আকারের একটা ক্ষতি। এইটা হচ্ছে সেই আফগানের মতো, সে বলকে আমি বেঁধে এসেছি, বুঝছেন না, বলে তারা এক হাতে বেঁধে এসেছে। তো আপনি জাতীয়দের থানায় গিয়েলেন না, সে বলে আমি তো আফগান, সেও আফগান, তার বুদ্ধিটা আসবে না বাকি হাতে দিতে। বাংলাদেশের সাহিত্য এভাবে চলছে। বিচার বিবেচনা না থাকার উত্তরটা হচ্ছে বাংলাদেশের পাঠক কত হয়েছে এখন। যদি শতকরা 74 জন লোক অক্ষর জ্ঞান সম্পন্ন হয়, তার মাপকাঠিটা কি? তারা নাম সহজ করতে পারে। আপনি যদি বলেন পত্রিকা কতজন পড়তে পারে, আপনার জাতিসংঘের পুরনো হিসাব দেখা যাচ্ছে এই সমস্ত দেশে শতকরা 5 থেকে 6 জন পত্রিকা পড়তে পারে ইউনেস্কো ইত্যাদির হিসাবে। বাংলাদেশে তার চেয়ে আরো কম হবে। আর এখন তো ইন্টারনেটের যুগে লোকে তো পত্রিকায় আর পড়ে না। আর প্রথম আলোর মতো পত্রিকা দাবি করে 60 লক্ষ লোক আমাদের পড়ে। তারা বলছে আমরা 10 লক্ষ ছাপাই, করোনার সময় এটা কমে 2 লক্ষ 1.5 লক্ষ হয়ে গেছিল। অ্যাকচুয়াল তো আল্লাহ তাআলা জানেন, তবু আমি বলছি যে তাদের পত্রিকার সব দাবি অনুসারে 60 লক্ষের বেশি লোক পড়ে না। তাহলে অন্যান্য পত্রিকা 60 লক্ষ পড়ে, তাহলে 1 কোটি লোকের পত্রিকা পড়ে বা 1.5 কোটি লোকের পত্রিকা পড়ে, মানুষ তো 18 কোটি, শতকরা হিসাব করেন 5-6 বেশি হবে না। আমার পাটিগণিত জ্ঞান খারাপ, তো তবু বলছি আপনারা দেখবেন কোন ক্রমে শতকরা 5-6 বেশি হবে না। তো সেখানে সাহিত্য পড়ে কয়জনে? আমাদের সাহিত্যের বাজার কি? বাংলা একাডেমির মেলায় বছরে 100 কোটি টাকার বই বিক্রি হলে তারা বিজ্ঞাপন দেয়, 70 কোটি টাকার বেশি বিজ্ঞাপন হয় না। বাংলাদেশের বর্তমানে অর্থনীতির বাজেট কত? 1972-এ কি বাজেট ছিল? 775 কোটি টাকার বাজেট। এবং কত লক্ষ কত হাজার, 2.5 লক্ষ হাজার, 3 লক্ষ হাজার বাজেট হচ্ছে না? সেখানে বাংলা একাডেমিতে বই বিক্রির পরিমাণ ম্যাক্সিমাম 100 কোটি, 70 কোটি, 80 কোটি, 100 কোটি। তো এত বড় দেশের তাহলে সাহিত্যের বাজারে তো ছোট। এখানে বাংলাদেশের কয়জন লেখক আছে? সেদিন একজন বলছেন, কোন এক লেখক, যে বাংলাদেশে এই 5 বা 6 বা 8টি ছাড়া আর কোনো প্রকাশক নেই। কথাটা একটু নির্মোহভাবে বললে সম্পূর্ণ মিথ্যা নয়, একটু বলতে না একটু এক্সাজারেশন আছে। মার্ক টোয়েনকে কে একজন বলেছিল যে তিনি মারা গেছেন, তিনি বলে খবরটা একটু অতিরঞ্জিত। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা অতিরঞ্জিত খবর, কিন্তু বাংলা সাহিত্য সম্পর্কে এটা সত্য যে আমাদের সাহিত্যে এখনো পাঠকের সংখ্যা কম। আমরা যে বই লিখি বছরে, ধরেন আমি খুব নগণ্য লেখক, লেখক বলে নিজেকে গণ্য করাও সঠিক নয়, আমাদের বই বছরে 500 কপি বিক্রি হইলে আমি মনে করি সাংঘাতিক বিক্রি হয়েছে। এই বই দিয়ে আমার তো ভাত হবেই না, রুটি হবে না, মুড়ি খাওয়ার পয়সা হয় না। তাহলে আপনি বলুন, যাদের ভাত খাওয়ার পয়সা হয় হুমায়ুন আহমেদের মতো এরকম লেখক কয়জন দেশে? আপনি যখন বলেন সাহিত্যের অগ্রগতির কথা বললেন, এক গুণের কথা বলা যাবে না, সে নির্মলেন্দ্র গুণ বলবেন, বুঝতে পারছেন? বলবো না গুণের কথা। আমাকে বলবে আপনি তো একমাত্র আহমদ মুস্তাফা ছাড়া আর কোনো লেখক দেখতে পান না। নানা রকমের লেখক আছে, যেমন সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা পড়তেছি আমি প্রায় আজকে 45 বছর। আমি ঢাকায় আসার আগে সিরাজুল ইসলাম চৌধুরীকে চিঠি লিখেছিলাম ছাত্র হিসেবে, আপনার গদ্য সাংঘাতিক। এবং সেই গদ্য এখন আমি স্বীকার করি মোটেও সাংঘাতিক নয়। সাংঘাতিক নয় যে সংঘাত তৈরি করে, সে গদ্য তো সংঘাত তৈরি করছে না। 50 বছর ধরে একটা লোক একই জিনিস লেখা লিখে যাচ্ছে, না আছে তাকে নতুন কোনো বই পড়তে বললেও পড়ে না। আরেকটা উদাহরণ দিয়ে বলে, এটা কারণে ব্যক্তি নিন্দা করছেন, এখন পাবলিক ফিগারের সম্পর্কে কথা বলা যায়, আশা করি আপনার ব্যক্তি হিসেবে নেবেন না। উনি 1968-69 সনে একটা বই লিখেছিলেন, সাহিত্যে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার। এটা বাংলা একাডেমি থেকে বেরিয়েছিল। সর্দার ফজলুল করিম, যাকে আপনার বড় দার্শনিক মনে করেন, তার সম্পাদিত বই বাংলা একাডেমি থেকে প্রকাশিত 1968 সনে। সর্দার ফজলুল করিম ছিলেন বাংলা একাডেমির প্রকাশনা অধ্যক্ষ তখন, মানে ওই ডিপার্টমেন্টের প্রধান আর কি। বইয়ের নাম কি? পাকিস্তান আন্দোলন ও মুসলিম সাহিত্য। তো পাকিস্তান আন্দোলন ও মুসলিম সাহিত্য এই বই এখনো বাজারে আছে, কেউ রিপ্রিন্ট করেছে। সেখানে প্রথম প্রবন্ধ সিরাজুল ইসলাম চৌধুরীর সাহিত্যে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার। সোজা কথায় পাকিস্তানি জাতীয়তাবাদ, পড়ে দেখলে বুঝতে পারবেন। কিন্তু এখন সিরাজুল ইসলাম চৌধুরী বিরাট একটা বই লিখেছেন বাঙালি জাতীয়তাবাদ, এবং একটা বড় প্রকাশনী থেকে বেরিয়েছে। কোথা থেকে জেনে বেরিয়েছে? ইউপিএল সংহতি। বিরাট বই, আপনারা দেখেন অনেক দামি বই, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু সিরাজুল ইসলাম চৌধুরী কোথাও এই ব্যাখ্যাটা দেননি যে আমি একসময় পাকিস্তানি জাতীয়তাবাদে বিশ্বাস করতাম, এখন আমি মনে করি সেটা ভুল করেছিলাম, সুতরাং আমি এখন বাঙালি জাতীয়তাবাদে ধর্মান্তরিত হয়েছি। অসুবিধা তো নাই, মানুষ দেশান্তরিত হয়, ধর্মান্তরিত হয়, এবং মানুষ মতান্তরিত হতে পারে। আজকাল একটা অশ্লীল শব্দ বের করছেন আপনারা হিন্দি থেকে নকল করে, সহমত।
আমি সহমত। আগে আমরা একমত হতাম, এই সহমত নামে একটা পত্রিকায় আছে হিন্দিতে, ওইটাকে নকল করতেছে। এই যে নকল মনোবৃত্তি, আগে কলকাতাকে নকল করতো ঢাকার লোকেরা, এখনো করে দেখলাম। পৃথিবীর যে কোনো দেশের সাহিত্য আপনি পড়বেন, অনুবাদ করে যদি ফরাসি পড়তে পারেন, কলকাতাটা পড়তে হবে কেন? পড়বেন না কেন? কারণ আপনাকে অনুবাদ করার দরকার নাই। কলকাতার লেখা অনুবাদ না করেও পড়া যায়, কারণ এক ভাষা এখনো, দেশ দুই হলো। তো বলবো যে সিরাজ ইসলাম চৌধুরী কোথাও ব্যাখ্যা দেন নাই। আপনারা আমাকে দেখলে বলেন যে আমি একসময় পাকিস্তানি জাতীয়তাবাদী বিশ্বাস করতাম, সেই ধর্ম ত্যাগ করেছি, এখন আমি নব বাঙালি হয়েছি। এটা হলো নব্য বাঙালি জাতীয়তাবাদ। এই আমি বলছি আমাদের সাহিত্যিকদের এই যে ইংরেজিতে বলে অ্যাকাউন্টেবিলিটি নাই, অর্থাৎ আমার পূর্বকৃত কর্মের জন্য আমি কারো কাছে জবাবদিহি নই। এইটা হচ্ছে আমি আমাদের প্রধান চিন্তাবিদের এক কথা বললাম। বদরুদ্দোজা উমর সাহেব সম্পর্কে বলা যাবে, ওনার বয়স এখন 90 অতিক্রম করেছে। তো এখন আমরা হলাম অত্যন্ত ছোট মানুষ। আমার বলে কি ছোট মুখে বড় কথা মানায় না, এইটা বললাম, একটা অন্যায় করলাম। এই বইয়ের থেকে আপনারা যেতে দিতেও পারেন, নাও দিতে পারেন, এই কথা বলার অপরাধে। সেই জন্য সাহিত্য সম্পর্কে আর বেশি বলতে চাই না স্যার, যদি বলতে বলেন আরো অবস্থা খারাপ হবে। বেকার আমি 1 বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তাকে এর আগে আমি চিনতাম না। তো তারেকরা তখন লেখক শিবির নামক একটা সংগঠন করতেন। তারেকরা বলছি, তারেকের সাথে আরেকটা লোক ছিল পিয়াস করিম, এই দুজনের সাথে একদিন আমার পরিচয় হয়। আমরা তখন আরেকটা পত্রিকা বের করি, আমাদের পত্রিকার নাম ইংরেজি নাম ছিল, এখন সিরাজ ইসলাম চৌধুরীর মতো আমি ধর্মান্তরিত হয়েছি, এখন আর ইংরেজি নাম আমি করবো না। তখন আমাদের পত্রিকার নাম ছিল, গ্রিক শব্দ দিয়ে দিয়েছিলাম প্র্যাক্সিস, যেটার মানে হচ্ছে ইংরেজিতে প্র্যাকটিস, আরো সহজ মানে হচ্ছে অ্যাকশন। তো তখন যে আমরা নব্য রাজাকার, মানে নব্য বামপন্থী, তখন আমরা মানে অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে রাজাকার বলা হতো, বামপন্থীদের অনেকে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল। তো তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারেক মাসুদ তখন লেখক শিবির করতো। লেখক শিবিরে যারা ছিলেন তাদের অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তাদের একজন ছিলেন আহমদ ছফা। আমি উদাহরণ দিয়ে বলছি, অর্থাৎ লেখক শিবির ছিল একটা মিশ্র সংগঠন। তো সেখানে তারেক মাসুদ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা করেছে, আমার সাথে দেখা, আমরা প্র্যাক্সিস পত্রিকা করেছি, 2 গ্রুপের লোক। তো তারেকের সাথে পরিচয় হওয়ার পর তারেককে আমি আমন্ত্রণ করলাম, তিনি আমাদের পত্রিকার সদস্য হলেন, মানে এডিটোরিয়াল কমিটির মেম্বার। মানে একটু আমি বলতে চাচ্ছি একটা বিরোধাত্মক বন্ধুত্ব আর কি। আর ওনারা কিন্তু লেখক শিবির ছাড়লেন না। আমি লেখক শিবির পছন্দ করতাম না 2 কারণে। সেটা শাহরিয়ার কবির চালাচ্ছেন, শাহরিয়ার কবির তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, যত দাবি করুন না কেন এই খবর আমার কাছে পৌঁছতে বেশি দেরি ছিল না। তো এই কারণে আমি খানিকটা সংশয়ের চোখে দেখতাম। মানে তৎকালীন নেতৃত্ব বদরুদ্দোজা উমর এটা চালাচ্ছেন, বদরুদ্দোজা উমর লেখক শিবিরের বিরোধিতা করেছিলেন গঠনের সময়। 1970 সালে যখন লেখক সংগ্রাম শিবির গঠিত হয়, এটা তৈরি করেছিলেন আহমদ ছফা। আহমদ ছফা টেনে এনেছিলেন আহমদ শরীফকে। লেখক শিবিরের বিরুদ্ধে বদরুদ্দোজা উমর বিবৃতি দিয়েছিলেন পত্রিকায়, কিন্তু পরে 72 সনে বদরুদ্দোজা উমর এসে লেখক শিবির দখল করলেন, মানে আহমদ ছফাকে বের করে দিলেন। আমি অতি সংক্ষেপে বলছি। তবে তারা পুরস্কার দেওয়া চালু করলেন। আবুল কাসেম ফজলুলকে পুরস্কার দিয়েছেন, লেখক শিবির পুরস্কার, আরো অনেককে দিয়েছেন, হুমায়ুন কবিরকে দিয়েছেন। হুমায়ুন কবির তো মারা গেছে, মানে তার নিজের দলের অভ্যন্তরীণ ক্রোধে। এই জন্য আমি তারেক মাসুদের সাথে আমার পরিচয়টা ছিল একটা প্রবলেমেটিক। আমি তারেককে জানতাম অতি বামপন্থী, আমি অত বামপন্থী ছিলাম না, আমরা মধ্যপন্থী বামপন্থী ছিলাম। কিন্তু পরে দেখলেন যে তারেকের সম্পূর্ণ রূপান্তর হয়েছে 1995 পরে। মুক্তির গান করতে গিয়ে তারেকের সম্পূর্ণ, এখন সিরাজুল ইসলাম চৌধুরী যে অর্থে বাঙালি জাতীয়তাবাদী, সে বাঙালি জাতীয়তাবাদী হয়েছে, আমি কিন্তু বাঙালি জাতীয়তাবাদী নই। তো দেখা গেল কি অলরেডি বন্ধুর সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু তবু তারেকের মৃত্যুর পরে ব্যথা পেয়েছি। বন্ধুত্ব তো বন্ধুত্ব, ভাই তো ভাই, তাই না? সম্পর্ক, রক্তের সম্পর্ক যায় না, কিন্তু মতের সম্পর্ক তো বিরোধাত্মক। তারেকের ফিল্মগুলোর সমালোচনা করেছি আমি 2-1টা জায়গায়। তো পরে দেখলাম যে ফিল্ম না দেখাই ভালো। মানে ফিল্মটা যদি আর্ট হতো আমি দেখতাম, এটা যখন ব্যবসা হয়। একটা উদাহরণ দিলে আপনার বুঝতে পারবেন। আমি বলছি আপনি শূন্য মাঠে গোল দিয়ে যাচ্ছেন, তারেক তখন বেঁচে নাই, আমার বলা ঠিক না। আমি 2টো লিখেছি প্রবন্ধ তার উপরে। আমার একটা বই আছে প্রার্থনা নামে, আপনাদের কারো যদি মতি হয় আগামী প্রকাশনীতে পাওয়া যায়। ওইটা এখন আজকের মেলা খোলা আছে, আগামীকালও আছে। বইয়ের দাম খুব বেশি, এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। কত দামে পাওয়া যায় আসলে এটা? 450 টাকা। পাউন্ড তো অনেক টাকা, বুঝতে পারছেন না? তো সেই বইতে তারেক সম্পর্কে আমি যে বলেছি, আমি সংক্ষেপে বলি কি, যে মুক্তির গান ছবিটা যখন তিনি বানিয়েছেন ডকুমেন্টারি হিসাবে, আমি তখন মার্কিন দেশের ছাত্র ছিলাম, তারেক আর আমি একসাথে ঘোরাফেরা করতাম।
তো ওইটা ডাবিং এ আমিও একটা কণ্ঠ দিয়েছি, কিন্তু সে কথা বাদ দিলাম। একটা বুকলেট বের করেছে, আমাকে বলে আপনি কিছু প্রশংসা করেন কেন, তা আমি কিছুটা প্রশংসাও করেছি। কিন্তু ছবিটা যখন বানিয়ে তিনি বাংলাদেশে ছাড়লেন, তারপরে যখন দেখি সেখানে তিনি কতগুলো অভিনীত দৃশ্য যোগে দিলেন। রাজাকার পোশাক দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে তিনি পানিতে কচুরিপানার মধ্যে নামাইলেন। গোটা জিনিসটা ছিল ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢাকায় প্রবেশ করছে, যেটার উপর আহমদ সাফা আটকে উঠেছিলেন। আমরা আসলে একত্রিত হয়েছিলাম আহমদ সাফার শিষ্য হিসাবে। কিন্তু আহমদ সাফা অলাভ চক্র উপন্যাসের শেষে যা লিখেছে আপনারা সেটা আবার পড়ে দেখুন। বাংলাদেশে যে ভালো সাহিত্য নাই, বাংলাদেশে টলস্টয়ের মতো লেখা করছে আহমদ সাফা। এটা আমি একা বললে তো আর কেউ বিশ্বাস করবে না। আমি বলছি আর কি, অলাভ চক্র উপন্যাসটা পড়ে দেখেন। বাংলাদেশের উপর যে দীর্ঘদিনের ছায়া পড়ছে, উনি বলেন তখন 16 ডিসেম্বর 1971, আহমদ সাফা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দারবাঙ্গা হাউসের সামনে। হঠাৎ করে তিনি দেখলেন সকাল 11টার দিকে বিরাট পটকায় কলকাতা তছনছ হয়ে যাচ্ছে। উনি ভয় পেয়ে ওখানে দারবাঙ্গা ঘরের ভিতরে ঢুকলেন। তার যার কাছে যাচ্ছেন দিলীপ বাবুর কাছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহায়ক সমিতির নেতা, যিনি আমেরিকান টাকা দিচ্ছিলেন। তো তাদেরকে উনি বললেন যে কি ব্যাপার, কি ব্যাপার, এখানে নকশাল আক্রমণ করলো কিনা। তখন তো কলকাতার নকশালের সমস্যা ছিল। তখন দারবাঙ্গা আহমদ সাফার উপন্যাসের ভাষা মনে হবে সাংবাদিকের মতো। উনি গড় গড় করে ন্যারেটিভ বলে যাচ্ছেন। বলে কি, আরে মশাই বসেন বসেন, মিষ্টি খান, চা খান, কি ঢাকা ফল করেছে। তা আহমদ সাফা বলে আমার বুকের ভিতর ছ্যাঁপ করে উঠলো। ঢাকা ফল করেছে মানে পাকিস্তানিরা চলে গেছে, তাই আমি আনন্দিত হলাম। পাকিস্তানের এখন আত্মসমর্পণ করে বিকাল 4:30 আত্মসমর্পণ হবে, কলকাতার সময় হয়তো বিকাল 4টায়। ইন্দিরা গান্ধী ভাষণ দেবে, এগুলো জানেন। কিন্তু সাথে ঢাকা এখন যে ভল করলাম মানে ভারতীয় বাহিনী প্রবেশ করবে, প্রবেশ তো করবে জানি, কিন্তু বের হবে কখন, এটা আসলে তার চরিত্রের মুখে। দানিয়াল বলে যে চরিত্র, সে বলতেছে এই যে এইটাকে বলে ডায়ালেকটিক্যাল অ্যাম্বিগুইটি। উপন্যাসের জন্য এটা জরুরি। এটা উপন্যাসকে কাফকার ব্যঞ্জনা দেয়। হ্যাঁ, এমনকি আপনার দস্তয়েভস্কির নামও নিতে পারেন। আহমদ সাফা 1969-68 সনে দস্তয়েভস্কির একটা প্রবন্ধ লিখেছিলেন। সম্প্রতি 1 সপ্তাহ আগে ডেইলি স্টার ইংরেজি অনুবাদ ছাপা হয়েছে। লোকে তো কিছু পড়ে না, লোকে বলতে বুঝাচ্ছে, আপনাদের বুঝাচ্ছি না। এই যে যারা সাহিত্য বিচার করে বাংলাদেশে, আর কেউ বললে তো কথা খারাপ হয়ে যায়। তা আমি শেষ করি। আহমদ সাফা সাহেবের বক্তব্য অনুসারে সেদিন একটা আতঙ্ক তার বুকে শিরদাঁড়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায়। তারেক মাসুদের মধ্যে এটা প্রবেশ করে নাই। এই জন্য আমি শিল্পী হিসেবে তারেক মাসুদকে আহমদ সাফার ধারে কাছেও দেখি না। আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা হতে পারেন, সেটা একটা স্বতন্ত্র বিচার। কিন্তু শিল্পের যে অ্যাম্বিগুইটি, সেটা আহমদ সাফার মধ্যে আছে, যেটি শিল্পকে আমি মনে করি মহৎ করে তোলে। কিন্তু তারেকের মধ্যে সেটা দেখি নাই। তিনি ছবিটাকে অতি সরলীকৃত করেছেন। ভারতীয় বাহিনী আসছে, বাংলাদেশের লোকজন তাকে স্বাগত জানাচ্ছে। এটা ঠিক যে লোকে বলছে 3.5 মাসের মধ্যে ভারতীয় বাহিনী চলে গেছে বাংলাদেশ থেকে। কথাটা ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক, কিন্তু মর্মের দিক থেকে সঠিক নয়। এবং সেই জন্য আহমদ সাফা আরেক জায়গায় লিখেছে কিনা এটা বলে আমি শেষ করি। 1976 সনের ফেব্রুয়ারি মাসে তৎকালে মাসিক একটা পত্রিকা ছিল সমকাল নামে। সেই পত্রিকায় আহমদ সাফা একটা প্রবন্ধ প্রকাশ করলেন হঠাৎ। ফেব্রুয়ারি মাস মানে আগস্ট মাস থেকে 6 মাস পরে, 75-এর আগস্ট থেকে 6 মাস গণনা করেন, ফেব্রুয়ারি 76-এ। প্রবন্ধের নাম বাঙালি মুসলমানের মন। আসলে আগস্ট থেকে নভেম্বরের ঘটনাবলী আহমদ সাফাকে প্রভাবিত করেছে। তিনি প্রবন্ধের মধ্যে যা লিখেছেন, তখন পরের মাসে, এটা বেরোলো ফাল্গুন মাস, ফেব্রুয়ারি মানে একটা মাস বাদ দিয়ে বৈশাখ মাসে 1383 বাংলা, এখন 1430 বাংলা, সেদিন এবনে গোলাম সামাদ নামক একজন বড় বুদ্ধিজীবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কি সাবজেক্টের নাম, বোটানির শিক্ষক, উনি একটা প্রতিবাদ লিখলেন। আহমদ সাফা পরের মাসে তার উত্তর দিলেন। সেই উত্তরে জ্যৈষ্ঠ মাস 1383-তে আহমদ সাফা বললেন, 1976-এ রয়েছে এটা, আপনার ফেব্রুয়ারি, এপ্রিল, মে মাসে জবাব দিলেন। জবাবে লিখলেন কি, যে বাঙালি মুসলমানের মন যে এখনো আদিম অবস্থায়, আহমদ সাফা লিখছিলেন ওই প্রবন্ধে, তা বাঙালি হওয়ার জন্যও নয়, মুসলমান হওয়ার জন্যও নয়। তাহলে তার এই দুরবস্থার কারণ একটা ঐতিহাসিক পদ্ধতির মধ্যেই নিহিত আছে। সেই ঐতিহাসিক পদ্ধতি অনুসরণ করা দরকার, তবে তার মনকে বুঝতে হবে। এটা বলতে গিয়ে তিনি বললেন, প্রমাণ এবনে গোলাম সামাদ, আশা করি আমার সাথে একমত হবেন। আহমদ সাফা লিখছেন ওই প্রবন্ধের শেষে লেখকের উত্তরে, যে এই জন্যই বাঙালি, উনি বলেছেন 19বিংশ শতাব্দীতে যে বাঙালি মুসলমানের নবজাগরণ হলো, তিতুমিরের আন্দোলন, ফরাইজি আন্দোলন, অথবা পরবর্তীকালে মানে স্বায়ত্তশাসন আন্দোলন, দেশভাগ ইত্যাদি আন্দোলন, এগুলি কি উপেক্ষা করা যায়? তা আহমদ সাফার বক্তব্য হচ্ছে, সবই আন্দোলন বুঝলাম, বাঙালি মুসলমানের খুব জাগরণ হয়েছে বুঝলাম, পাকিস্তান আন্দোলনে বাঙালি মুসলমান একটা বড় ভূমিকা পালন করেছে, সবই বুঝলাম, বাংলাদেশ স্বাধীন করেছি আমরা,
কিন্তু বাংলাদেশ স্বাধীন করার জন্য আমাদের পাশের দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। তার জন্য অনেক দিন পর্যন্ত আমাদের একটি আশ্রিত রাজ্যের মর্যাদা ভোগ করতে হয়েছে। ইবনে গোলাম সমাদ সাহেবকে এটা অস্বীকার করবেন? এই বাক্য দিয়ে তিনি শেষ করেছেন। এখন আপনারাই বলুন, বাংলাদেশের সাহিত্য কোন পর্যায়ে আছে? আহমদ ছফার মতো দ্বিতীয় একজন লেখকের কথা আপনারা আমাকে দেখাতে পারেন, আমি নতমস্তকে তার ছাত্র হব। একটা দেশ এইভাবে চলতে পারে না। আমাদের যারা বড় লেখক বলে পরিচিত, কি শামসুর রহমান বলেন, কি আল মাহমুদ বলেন, এখন কি হুমায়ুন আহমদ বলেন, আপনি নামই রাখছি শামসুর রহমান বলেন, এই লেখকদের মধ্যে এরা অনেকেই ভালো লেখক, ইংরেজিতে বলে গ্র্যান্ড রাইটার, কিন্তু মহৎ লেখক, গ্রেট রাইটার, এটা আমি বলতে প্রস্তুত নই। ধন্যবাদ স্যার।